नमस्ते त्रिपुरारी चक्षुषे मुखे शरणं मुखतामुपेयुषे नमो नमस्ते त्रिपुरारी चक्षुषे मुखे शरणं मुखतामुपेयुषे चराचरणं जठरसे আপনি শুনছেন আড্ডাবাজ। আড্ডাবাজের এবারের নিবেদন সুচরিতা ব্যানার্জির লেখা গল্প কপাল কুণ্ডলা। সুচরিতা ব্যানার্জি জন্ম পশ্চিম বর্ধমান জেলার কুলটিতে। পেশায় একজন বাচিক শিল্পী, লেখিকা এবং আবৃত্তি শিক্ষিকা। ইতিমধ্যে বেশ কিছু সংকলনে তার লেখা গল্প ও কবিতা প্রকাশিত হয়েছে। স্টোরি ওয়েবস নামে লেখিকার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। গল্প পাঠে প্রদীপ্ত, অন্যান্য চরিত্রে মলয়, সুচরিতা, আর্য, প্রভাকর, শুভদীপ, রমাকান্ত এবং আমি সৌমেন। প্রচ্ছদ শেখ দিলার। সামগ্রিক ভাবনা প্রদীপ্ত। শুরু হচ্ছে কপাল কুণ্ডলা। না, এবারের বাজিটা আর কোনোভাবেই এড়াতে পারল না রুদ্র। এর আগে লেডিস হোস্টেলের সামনে গিয়ে চিৎকার করে আই লাভ গার্লস বলা বা কলেজ প্রফেসরের বসার সিটে বিচুটি পাতা ঘষে দেওয়া, এই ধরনের বাজি খেলা প্রায়ই হয়ে থাকত। কিন্তু ভদ্র, ভীরু, শান্ত ছেলে রুদ্র এসব জিনিস এড়িয়েই এসেছে বরাবর। আজ আবার ওরা কলেজের 4 বন্ধু প্রায় বছর 5 পর বেড়াতে এসেছে বকখালিতে। মানে একটা ছোটোখাটো আউটিং আর কি। তাদের 4 জনের মধ্যে রুদ্র এক বেসরকারি সংস্থায় কর্মরত। দ্বিতীয়জন নবীন, তার বাবার ব্যবসা মন দিয়ে সামলাচ্ছে এবং সদ্য বিবাহিত। তৃতীয়জন রাজর্ষি, ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছে। আর বিপ্লব এখনও টিউশনি পড়ায়, চাকরি টাকরি জুটিয়ে উঠতে পারেনি। অনেকদিন পর 4 বন্ধুর যোগাযোগ হয়েছে, কিন্তু বিপ্লব এখনও চাকরি পায়নি বলে একটু হীনমন্যতায় ভোগে। তবুও রুদ্র এক প্রকার জোর করেই নিয়ে এসেছে ওকে। 4 বন্ধুতে দিব্যি আড্ডা, ঘোরা, খাওয়া দাওয়া চলছে। মাত্র 4 দিনের ছুটিতে ওরা এসেছে। প্রথম দিনের রাত্রে নবীনের মাথায় সেই পুরনো বাজির খেলা চাগার দিয়ে উঠল। অবশ্য এবারের বাজি অন্যরকম। বলাই বাহুল্য যে এতদিন পর দেখা হয়েছে বন্ধুদের সাথে, তাই অল্প বিস্তর 4 জনেই কারণ সুধা পান করছিল। সেই নেশার ঘোরও সবার ছিল। তাই নবীন যখন বলল, শোনো ভাই, একটা জম্পেস আইডিয়া এসেছে। হ্যাঁ, তারা বুঝে যাবে কার কত দম। দেখ ভাই, এই রিসর্টের ঠিক পেছন দিক বরাবর গেলে একটা বড় শ্মশান আছে। হ্যাঁ, অনেকটা জায়গা নিয়েছে শ্মশানটা। আর আমি শুনেছি সেখানে নাকি দিনের বেলাও ভূত পেতনি ঘুরে বেড়ায়। তাই একা কারোর যাওয়ার ওখানে সাহস হয় না। এবার বল, ওই জাগ্রত শ্মশানে যদি আমরা 4 রাত কাটাই, হ্যাঁ, তাহলে কেমন হবে ভাই? এ কি আর সবাই মিলে গ্লাস টাস নিয়ে সেখানেই বসি আর কি। এই ভালো করে চিকেন ললিপপটা বানাতে বলিস কিন্তু, বা চিকেন জুক্কা। আরে সাউথ ইন্ডিয়ান ডিশটা কিন্তু হেভি স্পাইসি করে আমার। থাম তো তুই। একসাথে, আরে একসাথে তো যে কেউ পারে। একা থাকতে হবে বাবা, একা। তবেই না বুঝবো তোমার কত দম। শোন, আমরা 4 জন শ্মশানের 4দিকে বসে রাত কাটাবো। হ্যাঁ, আবার ভোর হলে দেখা করবো। মনে তো হয় না কারোর এত দম আছে 4 দিন কাটিয়ে দিই। তবে হ্যাঁ, তবে যদি কেউ 4 দিন পুরো করতে পারিস ভাই, হ্যাঁ,
এরা এই আমার গলায় যে 3.5 ভরির হারটা দেখছিস, তার হিম্মতের জন্য নবীন তাকে একটা গিফট দেবে, গিফট। বলিস কি ভাই, একেবারেই দিয়ে দিবি? এর দাম কত জানিস এখন মার্কেটে? হ্যাঁ, এটা তো ঠাকুরদার না? এই তোরা আমার কথায় বিশ্বাস নেই? हाँ जरा एक बार जो मैंने कमिटमेंट कर दी फिर तो मैं अपने बाप की भी नहीं सुनता। রুদ্রর মুখ কাচুমাচু হয়ে আসছে। তার এসব প্রলোভন ভালো লাগে না। তার উপরে এইসব শ্মশানে টশানে রাত কাটানো ঠিক ভালো লাগে না। একটু ভীতু গোছের কিনা তাই। তবু সোনার চেনের লোভ সামলাতে না পেরে রাজর্ষি আর বিপ্লব রাজি হয়ে গেল। এরপর রুদ্র রাজি না হয়ে উপায় নেই, না হলে সবাই ভীতুর ডিম ভেবে হাসাহাসি করবে। যাই হোক, 4 জনের শ্মশান অভিযান শুরু হলো। কথা মতো রিসর্টের পিছন দিক দিয়ে ওরা চলল শ্মশানের দিকে। কিছু দূর যেতেই সোজা সমুদ্র তটে পড়ল ওরা। বিচের ধার বরাবর রাস্তায় হাঁটতে লাগলো। দূর থেকে জ্বলন্ত চিতার আগুন দেখা যাচ্ছে। ওরা বুঝল পৌঁছে গেছে ওরা শ্মশানে। বাজি ধরার প্রথম রাত্রিতে নবীন, রাজর্ষি আর বিপ্লব 3 জনেই 3 দিকে চলে গেল। রুদ্র সমুদ্রের ধারে গিয়ে বসল। এদিকটা বেশ ফাঁকা। বাতাসে একটা কটু গন্ধ অনুভব করছিল সে। বোধহয় মরা পোড়ার গন্ধ হবে। পায়ের থেকে হাওয়াই চটিগুলো খুলে পাশে রেখে রুদ্র বসে এক মনে সমুদ্রের ঢেউ দেখছিল। সমুদ্রেরও কত রকমের রূপ হয়, কোথাও উত্তল, কোথাও ফেনিল, কোথাও আবার হালকা ছলছলে রূপ নদীর মতো। মানুষ একান্তে বসলে কত রকমের চিন্তা মাথায় আসে। রুদ্র ভাবছিল নিধির কথা। বেশ কিছুদিন হলো নিধি বিয়ের জন্য জোরাজুরি করছে, কিন্তু নিধিরা পাঞ্জাবি বলে রুদ্র বাড়িতে ওর কথা জানাবার সাহসই পাচ্ছে না। এই ট্যুরে আসার আগে নিধি বলেই দিয়েছে, এবার ফিরে যদি বাড়িতে বিয়ের কথা না বলে তবে ও ওর বাড়ির পছন্দের পাত্রের সাথে বিয়ে করে ফেলবে। কি ঝামেলা! সত্যিই তো, মেয়ে হয়েও কত লড়ছে ভালোবাসার জন্য। না, রুদ্র মনে মনে ঠিকই করে ফেলে, এবার গিয়ে বলবেই বাড়িতে, যা হয় হোক। এইসব 7-5 ভাবছে রুদ্র। এমন সময় অনুভব করল যে বাতাসে পচা গন্ধটা বেশ জোরালো হচ্ছে। মনে হলো উঠে অন্য দিকে গিয়ে বসে। সবে উঠে চটি দুটো পায়ে গলিয়ে পায়জামাতে লাগা ধুলোগুলো ঝাড়ছিল সে। হঠাৎ সামনে তাকাতে লক্ষ্য করল ধোয়াটে সমুদ্রের জল, যদিও ঢেউ নেই, একেবারে নদীর মতো শান্ত। সেই ধোঁয়াশাতেও স্পষ্ট দূরে একজন মহিলাকে দেখা যাচ্ছে। সমুদ্রের মধ্যে সে নামছে। এত রাত্রে জলে নামছে কেন? রুদ্র আরও দেখল সেই মহিলা হেঁটেই চলেছে জলের দিকে। ওর মনে খটকা লাগল। আত্মহত্যা করতে চাইছে না তো মহিলা? তাহলে তো আটকাতেই হয়। এই চিন্তা মনে আসতেই সেই মহিলার উদ্দেশ্যে ছুটতে আরম্ভ করল আর ডাকতে লাগলো, আরে অত দূরে জলে যাবেন না, ও ম্যাডাম, আরে কি করছেন কি? আরে 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 এগোবেন না, ও ম্যাডাম। কিন্তু সেই মহিলা কোনো দিকেই কর্ণপাত করছেন না, বরং আরও এগোচ্ছেন। এখন জল প্রায় তার হাঁটুর উপরেও পৌঁছে গেছে। রুদ্র আরও জোরে দৌড়চ্ছে। মহিলার বুক অবধি জল। রুদ্র জলের মধ্যে দিয়ে ঝাঁপ দিয়ে সাঁতরে গিয়ে মহিলার কাঁধে হাত দিল। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ খেলে গেল রুদ্রর শরীরে। মহিলাটি পিছন ফিরে তাকালেন। পরনে কালো শাড়ি, মাথা থেকে লম্বা মিশমিশে কালো চুল প্রায় কোমর পর্যন্ত, সর্বস্ব কালো পোশাকে ঢাকা। কিন্তু সব কালোর মধ্যে যেন মাথার সিঁথি ভর্তি সিঁদুর আর গায়ের অতি ফর্সা রং ঝিলিক মারছিল। মুখে যেন এক অদ্ভুত শীতলতা। রুদ্র মুগ্ধ চোখে দেখছিল এই নারীর অপরূপ মূর্তি। কি মোহিনী রূপ! সম্বিত ফিরল এক ঝটকা ঢেউ এসে পুরো মাথা থেকে ভিজিয়ে দেওয়ায়। জল ফুলছে, সম্ভবত সমুদ্রে জোয়ার এসেছে। রুদ্র সেই রমণীকে বলল, কি করছিলেন আপনি? ওপরে চলুন। এবার তার হাত ধরে টেনে তীরে নিয়ে এলো রুদ্র। তীরে পৌঁছে সেই রমণী এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল। পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রুদ্র আবার বলল, এই যে ম্যাম,
আপনার কি হয়েছে আমি জানি না, কিন্তু আপনি যেটা করতে যাচ্ছিলেন সেটা মহাপাপ, সেটা জানেন কি? এবার মহিলা থমথমে চেহারায় ঘুরে দাঁড়ালেন এবং মিষ্টি করুণ আওয়াজে বললেন, জানি, কিন্তু না চাইতে ওই অভ্যাসবশত। রুদ্র অবাক হল, আর রমণীর অসংলগ্ন কথা শুনে ভাবল বোধহয় পাগল হয়ে গেছেন, না হলে আত্মহত্যা কারো অভ্যেস হয়। কিন্তু যাই হোক, ওনাকে বাড়ি পৌঁছে দেওয়া তো রুদ্রর কর্তব্য এখন। সে বলল, আপনার বাড়ি কোথায়? চলুন এগিয়ে দিয়ে আসি। এই যে শুনছেন, আপনার নাম কি? আরে কি হলো, নাম বলুন, নাম। এত সবের মধ্যে রুদ্র লক্ষ্যই করেনি ঝোড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে, আর নাকে মরা পোড়ার গন্ধ বীভৎসভাবে আসছে। কোন দিক থেকে গন্ধ আসছে সেই দিকেই তাকিয়েছিল। হঠাৎ সেই রমণীর দিকে ফিরে দেখল বীভৎস চেহারা, চোখ লাল টকটকে জবার মতো হয়ে গেছে, জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। নিঃশ্বাসের জেরে নাক ফুলে উঠেছে সাপের মতো। রুদ্র থেকে ভয় লাগতে শুরু করল। নিজেকে সামলে বলল, কি হলো? আপনার কি শরীর খারাপ করছে? এরকম করছেন কেন? তখনই পিছন থেকে একটা গগন বিদারী আওয়াজ এলো, কপালি, এবং সেই আওয়াজে রুদ্র চমকে উঠল। এই কপালি, এদিকে আয় শিগগির। অমনি রমণী আগের মতোই স্বাভাবিক হয়ে গেলেন এবং রুদ্রকে পাশ কাটিয়ে চলতে লাগলেন যন্ত্রের মতন। রুদ্র রমণীর চলার দিকে দৃষ্টি দিয়েছিল। এবার দেখল ও প্রান্তে দাঁড়িয়ে আছেন একজন কাপালিক, কিংবা অঘুরি গোছের একজন বিশাল লম্বা গায়া। ঘন চুলের জটা হাঁটু অবধি নেমে এসেছে। তার গোটা গায়ে ছাই বা ধুলো জাতীয় কিছু একটা মাখা, উড়ু পর্যন্ত বাঁধা একটা লাল কাপড়। তিনি আগুনের মতো বিস্ফারিত চোখ নিয়ে রুদ্রকে দেখছেন। রুদ্রর গায়ের রক্ত ভয়ে জল হয়ে গেল সেই চাহনি দেখে। কপালী নামক সেই রমণীকে নিয়ে উনি চলে গেলেন। রুদ্র কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর দেখল ভোরের আলো ফুটছে। সে হাঁটা দিল রিসর্টের দিকে। রিসর্টে পৌঁছে গিয়ে দেখল নবীন আগে থাকতেই তার রুমে এসে গেছে, বোধহয় ঘুমিয়েও পড়েছে। রাজর্ষি আর বিপ্লব আসেনি এখনো। রুদ্র গিয়ে বিছানায় শরীরটাকে এলিয়ে দিল। সেদিন ঘুমের মধ্যে রুদ্র স্বপ্ন দেখল সে জলের মধ্যে হাঁটছে, অবিরাম হেঁটে চলেছে। তখন কে যেন পিছন থেকে ওকে ডাকছে, দূর কোনো দ্বীপ থেকে। পথিক, তুমি কি পথ হারাইয়াছ? সেই ডাক উপেক্ষা না করতে পেরে পিছনে ফিরে দেখে সেই রমণী দূরে সমুদ্র তীরে দাঁড়িয়ে আছে। কালো শাড়ি, কালো চুল, শুধু সিথির আর কপালের সিঁদুরের ফোঁটাটা জল জল করছে। রুদ্র নির্বাক হয়ে দেখছে শুধু, আর নিজের অজান্তেই অস্ফুটে বলে উঠল, কপাল কুণ্ডলা, কপাল কুণ্ডলা। সে কখন থেকে বিপ্লব আর নবীন রুদ্রকে জোরে জোরে নাড়িয়েই চলেছে। কিরে রুদ্র, ওঠ, বেলা 1টা বাজে, খাবি না? ঘুম ভাঙে রুদ্রর। রাজস্বী হেসে বলে, কিরে, প্রথম রাতেই কপালকুণ্ডলার দেখা পেলি? তাও আবার স্বপ্নে। আমি তো পচা গন্ধ আর সহ্য করতে পারছি না ভাই। তোরা দেখ কী করবি। এবার নবীন বলল, ঠিক বলেছিস ভাই, এ ভূত পেতনির দেখা পাই আর না পাই পচা গন্ধে ইনফেকশন হয়ে যাবে রে। নিশার ঘরে কী সব ভুলভাল বাড়ি ধরে ফেললাম না, ও ব্যাপারটাই ম্যাচাকার করে দিলাম। কতদিন পর সবাই বেড়াতে এসেছি, কোথাও একটু ভালো করে ঘুরবো, তা না কোথায় চলা শ্মশানে পড়ে আছি। এই শোন, বাড়ি বাড়ি ক্যান্সেল ভাই, চল সবাই মিলে ঘুরতে যাবো। না না, এখন ওসব হবে না। নেশার ঘোর কেটেছে, চেনটা দিতে হবে, তাই গা ঢাকা দিচ্ছিস। একবার যখন বাজি শুরু হয়েছে শেষ অবধি হবে। হ্যাঁ, সে তোরা কেউ যা আর না যা, বাজি থাকুক আর নাই থাকুক, আমি আজও যাব। আমার বেশ নিরিবিলিতে ভালোই লাগছে। সবাই দুপুরের খাওয়া দাওয়া ইলিশ আর চিংড়ির পদ দিয়ে ভালোই সেরেছে। তারপর রিসর্টের বাগানে বসে ফুসফুস ধ্বংসের জোগাড় করছে, মানে ওই সিগারেটে টান দিচ্ছে আর কি। তখন রিসর্টের আধবুড়ো গোছের বেয়ারা এলো ট্রেতে 4 গ্লাস মশলা কোল্ড ড্রিঙ্কস নিয়ে, দিয়ে চলেই যাচ্ছিল। তারপর হঠাৎ ফিরে আমতা আমতা করে বলল, বাবু, শুনলাম নাকি আপনারা কাল শ্মশানে রাত কাটিয়ে এসেছেন, তা কেমন লাগলো সেখানে? তা
খুব খারাপ নয়, এই মাঝে মাঝে গা ছমছম করে বটে, তবে তার চেয়েও বেশি বাবু পচা গন্ধ। আমি আমি আগেও শ্মশানে গেছি, কিন্তু এত পচা গন্ধ পাইনি। এ কি আপনাদের কলকাতার ইলেকট্রিক চুল্লি শ্মশান নাকি বাবু? এ হলো গিয়ে মহা শ্মশান। এখানে যেমন দাহ হয় তেমনি কিন্তু ঘোরও দেওয়া হয়। আবার টাটকা মরার ওপর বসে অঘরী তান্ত্রিকেরা সব সাধনাও করে। শুধু কি তাই, বহু পিশাচ পিশাচিনীও রয়েছে এখানে। চিনতে না পেরে অনেকেই কিন্তু বেঘরে প্রাণ হারিয়েছে। দিনের বেলাতেও এদের অবাধ বিচরণ। তাই বলছি কি, ওদিক পানে যাবেন নিকো বাবু, বিপদ কিন্তু খুব সামনে। কালই তো কৌশিকী অমাবস্যা, মানুষ তো কোন সার, কাল জন্তু জানোয়ারেরাও ওই দিক পানে যাবে না। কথাগুলো বলে বেয়ারা চলে গেল। বাকিরা হেসে কথাগুলো উড়িয়ে দিল। ভাবল এই বেয়ারা তাদের দলে পড়ে, যারা একটু কিছু বলার সুযোগ পেলে তাতে রং চড়িয়ে রোমাঞ্চকর বানায়। সন্ধেবেলায় সবাই আড্ডা দিচ্ছে, কিন্তু রুদ্র অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাকে যেন সেই রহস্যময় ডাকছে। সে আবার যেতে চায় সেই জায়গায়, যদি তার দেখা পাওয়া যায়। পথিক, তুমি কি পথ হারাইয়াছ? দ্বিতীয় রাতে ঠিক 11টা বাজতে না বাজতেই রুদ্র বেরিয়ে পড়ল। পৌঁছে গেল সেই জায়গায় ঠিক যেখানে কপালির দেখা পেয়েছিল। চারপাশটা বড্ড ফাঁকা, ছমছমে ভাব। শুধু সমুদ্রের হালকা আওয়াজ দূর থেকে কানে আসছে, আর দূরে কোথাও মরা পোড়ার আগুনের সাথে চামড়ার সংস্পর্শে যে আওয়াজ সৃষ্টি হয় সেই আওয়াজ শোনা যাচ্ছে। রুদ্র ভাবল একটু এগিয়ে শ্মশানের ভিতরের দিকে গিয়ে দেখা যাক। শ্মশানের ভিতরের দিকে গিয়ে রুদ্রর বেশ গা ছমছম করছিল, কীরকম একটা থমথমে ভাব। আর অন্ধকারে সামনের কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু দূর থেকে একটা আগুন দেখা যাচ্ছে, বোধহয় চিতা জ্বলছে। কিন্তু আগুনের শিখাটা খুব ছোট মনে হচ্ছে। চিতার আগুন তো দাউ দাউ করে জ্বলে। রুদ্রই আগুনের শিখাকে চোখে রেখে এগোতে লাগলো সেদিকে। হঠাৎ পায়ে কি যেন একটা লেগে হুমড়ি খেয়ে পড়ল সে। এত ঘুটঘুটে অন্ধকার, কিছুই চোখে পড়ছে না। হঠাৎ মনে পড়ল পকেটে মোবাইল ফোনটা আছে। তার টর্চটা জ্বালাতেই সে দেখল একটা শিয়াল মরে পড়ে আছে। তাতেই হোঁচট খেয়ে ও পড়ে গিয়েছিল। শিয়ালটার ঘাড়ের কাছটায় যেন কেউ দাঁত বসিয়ে দিয়েছে, রক্তে দগদগে হয়ে আছে। শিয়ালটার প্রাণ বোধহয় তখনও বাকি, তাই ক্ষত জায়গাটা দপদপ করছে। রুদ্র এই দৃশ্য দেখে চমকে কয়েক পা পিছনে সরে যায়, আর পিছন থেকে একটা নরম আওয়াজ ভেসে আসে। কি হয়েছে? চমকে গেলেন কেন? রুদ্র ঘুরে দেখল সেই রমণী। টর্চের আলো মুখে পড়তেই সেই মহিলার গায়ে সাদা রং চোখে পড়ল। টর্চের আলো না থাকলেও বোধহয় এই সাদা রং দেখা যেত। রুদ্র থতমত খেয়ে বলল, এই তো আপনি? না মানে ওই শিয়ালটা এইভাবে এখানে এমনভাবে জাগিয়ে? আর কি কি জন্তু আছে এই জঙ্গলে? জন্তু? কে বলল জন্তু? পিশাচ ও পিশাচের শিকার। কিরকম ঠান্ডা আওয়াজে বলে যাচ্ছে কথাগুলো। রুদ্র কি বলবে বুঝতে না পেরে দাঁড়িয়ে রইল চুপচাপ। সেই রমণী আবার বলে উঠল, আপনি এত রাত্রে কিছু খুঁজছিলেন বুঝি? এবার রুদ্র থতমত খেয়ে গেল। না মানে একটু ঘুরছিলাম আর কি। এটা তো ঘোরার জায়গা নয়, চলে যান, এখানে পদে পদে বিপদ। কথাটা শেষ করে সেই মহিলা চলে যাচ্ছিলেন। রুদ্র আবার বলল, মানে আপনার নামটা জানতে পারি? আপনি কি এই কাছাকাছিই থাকেন? আমার নাম কপালি, এখানেই থাকি বলতে পারেন।
আপনাকে যেতে বললাম। আমাদের বন্ধুদের মধ্যে বাজি ধরা হয়েছে এই শ্মশানে একা একা 4 রাত্রি কাটানোর, তাই যাওয়ার উপায় নেই। আপনি কি বাড়ি ফিরছেন? এবার কপালি পিছন ফিরে তাকালো রুদ্রর দিকে, তারপর বলল, না, আমারও বাড়ি যাবার উপায় নেই, কাজ আছে এখানে। তাহলে চলুন না, ওই সমুদ্রের ধারে কিছুক্ষণ সময় কাটানো যাক। মানে আপনার যদি আপত্তি না থাকে তো। কপালি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ওকে চুপ করে থাকতে দেখে রুদ্র নিজেই বলল, মানে জায়গাটা একদমই চেনা নয়, তার উপর জীবজন্তুর ভয় তো রয়েছেই, একটু চিনিয়ে দিতেন যদি। চলুন, আপনাকে সমুদ্র তট অবধি ছেড়ে আসছি। এর থেকে বেশি আমি আপনাকে কিছু দেখাতে পারবো না, কারণ এটা কোনো তীর্থস্থান বা পর্যটন স্থান নয়। আসুন, আসুন এদিকে। রুদ্র মোহগ্রস্তের মতো সেই মহিলার পিছন পিছন চলতে শুরু করল। ঘুটঘুটে অন্ধকারে এখন খুব একটা অসুবিধা হচ্ছে না। অন্ধকারটা বোধহয় সয়ে গেছে তার চোখে, কিংবা কপালের ফ্যাকাশে সাদা রঙকে অনুসরণ করে এগোতে রুদ্র সুবিধা হচ্ছে। দেখতে দেখতে ওরা সমুদ্রের তীরে এসে পড়ল। এখানেও চাপা অন্ধকার জমাট বাঁধা বাঁধা অবস্থায় রয়েছে। রুদ্র সামনে চলা কপালির দিকে একদৃষ্টে তাকিয়ে আছে দেখে কপালি বলে উঠল, কি ব্যাপার? কোনো কিছু অবাক করার মতো দেখলেন বুঝি? না, মানে আপনার গায়ের রং এত সাদা কি করে? ব্রিটিশদের গায়ের রঙে একটা লালচে ভাব থাকে, তাও কিন্তু। রক্তশূন্যতার রোগের প্রভাবে। কেন বলুন তো? আপনি কি ভয় পাচ্ছেন? না না, ছিছি, ভয় পাবো কেন? একটু অদ্ভুত, তাই আর কি। সব মানুষেরই কিছু না কিছু অদ্ভুত থাকে। এই যে আপনার বন্ধুদের সাথে বাজি ধরে শ্মশানে রাত কাটানো, এটাও কি অদ্ভুত নয় বলছেন? আচ্ছা, ওই যে সাধু বাবা, উনি আপনাকে চেনেন নিশ্চয়ই, কাল ডেকে নিয়ে গেলেন। আর আপনি এত স্পষ্টবাদী হয়েও আত্মহত্যার মতো এমন হীন কাজ করতে চাইছিলেন কেন? আমি যদি না বাঁচাতাম তাহলে তো আর রক্ষে ছিল না। শীতল স্থির দৃষ্টিতে রুদ্রর দিকে ফিরে কপালি বলল, আপনি তাহলে ধরেই নিচ্ছেন আপনি যা দেখেছেন তাই সত্যি? মানে আপনি আমার জীবন বাঁচিয়েছেন? মানে সেই অর্থে বাঁচিয়েছি না বললেও একদিকে তো তাই হচ্ছে। কেন? এর উল্টোটাও তো হতে পারে, যে আপনি আমার নয়, আমি আপনার জীবন বাঁচানোর চেষ্টা করছি অনবরত। তাই নাকি? কিরকম? কপালি আবার চুপ, কোনো কথা বলছে না। অন্ধকার থেকে ঝিঝির ডাকটা আর দূরে চিতার আগুনের আওয়াজটা আরো কাছে হচ্ছে বলে মনে হচ্ছে। রুদ্র আবার বলে উঠল, কই বললেন না তো? সব কিছুর উত্তর দেওয়া যায় না। শুনুন, আপনারা শহরের ছেলে, অনেক কিছুই মানেন না বা হয়তো মানতে চান না, কিন্তু আর যাই করুন না কেন, এই শ্মশান থেকে এই জায়গা ছেড়ে যত তাড়াতাড়ি পারেন চলে যান। এখানে এখানে ভীষণ বিপদ। আমার গোটা জীবন এই শ্মশান শেষ করে দিয়েছে। আপনার পুরো জীবনটা পড়ে আছে। আপনি চলে যান, চলে যান। কেন বলুন তো? আপনাকে কি কেউ জোর করে আটকে রেখেছে? দেখুন, আপনি আমায় নির্দ্বিধায় বলতে পারেন, আমি আর আমার বন্ধুরা মিলে ব্যবস্থা করব আপনাকে এখান থেকে বের করে নিয়ে যেতে। আপনি কথা বুঝতে পারছেন না। আপনাকে বলছি আপনি চলে যান এখান থেকে। আপনি কেন? আমাকে ভগবানও বাঁচাতে পারবে না। আপনি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। আমাকেও যেতে হবে। রুদ্র বুঝতে পারছে মহিলা তার সঙ্গত পছন্দ একেবারেই করছে না, কিন্তু কি মোহে রুদ্র তাকে ছেড়ে যেতেও পারছে না। এবার রুদ্র বলল, আচ্ছা তাহলে আজ থাক, কাল আবার দেখা হবে। এবার চোখ দুটো জ্বলে উঠল কপালির, বেশ জোর গলায় বলে উঠল, খবরদার, কাল ভুলেও এই শ্মশানে পা রাখবেন না, আমার সম্মুখীন হবেন না।
যদি প্রাণে বাঁচতে চান এক্ষুনি এক্ষুনি এই মুহূর্তে এই জায়গা ছেড়ে চলে যান, চলে যান। না, আপনি যতক্ষণ না বলবেন কি ক্ষতি কি বিপদ, আমি যাব না কিছুতেই। কেন এই ছেলে মানুষই জেদ করছেন বলুন তো? বিপদ কি আর একটা? বেশ শুনুন তাহলে বলছি। অচ্যুতানন্দ তান্ত্রিক আমার বাড়ির পূর্ব পরিচিত। তিনি বিদেশ বিভুঁইয়ে তন্ত্র নিয়ে পড়াশোনা করার পর সিদ্ধতান্ত্রিক হয়েছেন। তাই তিনি তার সাধনা দ্বারা মানে তন্ত্র শক্তি দ্বারা আমাকে এই কপালি, এদিকে আয় শিগগির। কথাটা শেষ হবার আগেই পিছন থেকে সেই তান্ত্রিকের আওয়াজ শুনে চমকে ওঠে কপালি আর রুদ্র। হতচ্ছাড়ি, এখন এখানে কি করছিস? আমার সাধনার দেরি হয়ে যাচ্ছে। বারবার মানা করেছি অচেনা লোকের সংস্পর্শে যেতে, তবুও তুই শুনলি না। চল চল শিগগিরই আমার সাথে। এই বলে কপালির হাত ধরে টানতে টানতে শ্মশানের ভিতরে নিয়ে চলে গেলেন। রুদ্র খুব রেগে গেল, ওই দিকেই যাচ্ছিল। সেই সময় পিছন থেকে বিপ্লব ডাকল, এই রুদ্র, কোথায় যাচ্ছিস? রুদ্র ঘুরে দেখল বিপ্লব। সে কপালির ব্যাপারটাও আড়াল করার চেষ্টা করে বলল, তুই এখানে? ও কিছু না, ভাবছিলাম একটু ভেতরের দিকে গিয়ে দেখি। আরে চল রিসর্টে ফিরে যাই, রাত প্রায় 3টা বাজে। ওই দিকটা থাকাই যাচ্ছে না, জঙ্গল, মরা পশু, তার পচা গন্ধ, গা বমি দিয়ে উঠছে। তাই এদিকটায় চলে এলাম। এসে দেখি তুই। চল চল চল, ঘুম পাচ্ছে। আর কথা না বাড়িয়ে রুদ্র চলে এলো রিসর্টের রুমে বিপ্লবের সাথে। সেদিন ঘুমের মধ্যে আবার রুদ্র স্বপ্নে দেখল দূরে কোথাও যেন কপালি তাকে বলছে, পথিক, তুমি কি পথ হারাইয়াছো? তুমি কি পথ হারাইয়াছো? পথিক, তুমি কি পথ হারাইয়াছো? আর নরম স্নিগ্ধ সেই ডাক শুনে রুদ্র পাগলের মতো খুঁজে চলেছে কপালিকে আর বলে চলেছে, কপালকুণ্ডলা, কপালকুণ্ডলা, আমি পথ হারাইনি। আমি তোমাকে মুক্ত করব, আমি তোমাকে মুক্ত করবই তোমাকে মুক্ত। আবার বিক্ষিপ্তভাবে সে দেখছে যে সেই তান্ত্রিক অচ্যুতানন্দ শ্মশানের সেই মরা শিয়ালটার রক্ত দিয়ে স্নান করাচ্ছে কপালিকে। কপালির চোখ পেয়ে জল। এই দৃশ্য দেখে বমন উদ্রেক হচ্ছিল রুদ্রর। আবার কিছুক্ষণ পর সে দেখল কপালি তাকে রক্তলাল চোখ নিয়ে বলছে, চলে যাও পথিক, চলে যাও, আমার মোহ করো না, চলে যাও, চলে যাও পথিক, আমার মোহ। রুদ্র আরও দেখল কপালি এবার এক বুক জলে দাঁড়িয়ে। সে চিৎকার করে উঠল, কপালকুণ্ডলা! ঘুম ভেঙে উঠে বসেছে রুদ্র, ঘামছে গল গল করে। দেখল নবীন, রাজর্ষি আর বিপ্লব ফিরে যাওয়া নিয়ে আলোচনা করছে। নবীনের স্ত্রীর শরীর হঠাৎ করে খারাপ হয়েছে, তাই ফিরে যাবে ওরা। রুদ্রকে ঘুম থেকে উঠতে দেখে রাজর্ষি বলল, এই তো ঘুম ভেঙেছে তাহলে। আচ্ছা তাড়াতাড়ি তৈরি হয়ে নে, খেয়ে দিয়ে আমরা বেরোচ্ছি। বেরোচ্ছি মানে? আমাদের টিকিট তো কালকের, আজ বেরোবো মানে? না, বৌদির মানে ওই নবীনের বউয়ের শরীরটা কাল থেকে খুবই খারাপ, বমি করছে, তারপর ওই ডায়রিয়ার মতন হয়ে গেছে আর কি, হসপিটালাইজ করতে হয়েছে। হ্যাঁ তো তোরা বেরিয়ে যা, আমি থাকবো, আমি কালই যাব। মানে আমরা সবাই চলে যাবো, তুই একা এখানে থাকবি নাকি? এই চ রেডি হয়ে নে তাড়াতাড়ি। আরে বললাম তো যাবো না, বিরক্ত করিস না। তোরা জানা, তোদের তো আটকাচ্ছি না। কি ব্যাপার বলতো তো? বেশি আর কি মানিস না। যখন বাজি ধরেছিলি তখন মনে ছিল না এইসব কথা? আজ তো শেষ দিন। চা কেলো, তুই শালা ওই চপের কীর্তন নিয়ে এখনো পড়ে আছিস? হ্যাঁ আরে ছাড় তো ভাই, ও বাবু তোকে শোনাচ্ছেন দেবে না। সে দিক আর না দিক, আজকে আমি যাব না, ব্যাস। এই ঠিক আছে, ছাড় না। যে যেতে চায় না তাকে ঘাটিয়ে কোনো লাভ নেই। তোরা কি যাবি? তাহলে চল, এখনই বেরোতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে কিন্তু। সবাই রুদ্রকে ছেড়ে চলে গেল, কিন্তু সকলের মনে বেশ সন্দেহ নিয়েই গেল। এরকম পাগলামির কারণ কি হতে পারে? তৃতীয় রাত্রে
রুদ্র রুমে বসে ভাবছিল কপালির কথাই। কপালি বলেছিল ওর জীবন শ্মশানে শেষ হয়ে গেছে, কিন্তু কেন? ওই তান্ত্রিক কি ওকে আটকে রেখেছে কোনো সাধনার জন্য, যেমনটা স্বপ্নে দেখেছিল সে? আবার ভাবছে কপালের মাথায় সিঁদুর ছিল বেশ ভরে ভরে, তাহলে ওর স্বামী কোথায়? সে ওকে আটকে রাখছে না তো? রুদ্রর মাথা থেকে কিছুতেই কপালের কথা সরাতে পারছে না। রাত্রি 10টা বাজতেই সে রিসর্ট থেকে বেরিয়ে পড়ল। গেটের বাইরে যেতেই সেই বেয়ারা বেরিয়ে এলো আর রুদ্রর হাত ধরে বলল, কোথায় আজ যাবেন নিকো বাবু? সেখানে আজ ভীষণ বিপদ। কি বলছেন কি? আরে আমার বিপদ আমি বুঝবো, আপনি বুঝবার কে? যাবেন না দয়া করে বাবু। আমি গত 2 দিন ধইরা আপনারে লক্ষ্য করতাছি। তান্ত্রিক অচ্যুতানন্দ আপনার যাওয়া আটকাইতে আজ্ঞা দিয়েছেন আমায়। অচ্যুতানন্দ? ও, সেই ভণ্ডতান্ত্রিক যে চায় না আমি যাই? আমি প্রসাদ, আমি ওনার শিষ্য। আমার বারণ শুনুন বাবু, যাবেন নিকো সেখানে। কোনো কথা না শুনে রুদ্র হাঁটা দিল। পিছনে বেয়ারা প্রসাদ আটকানোর চেষ্টা অবিরাম করে যাচ্ছে। বাবু, এবার রুদ্র দাঁড়িয়ে প্রসাদের উদ্দেশ্যে বলল, দেখুন, এবার যদি আপনি আমার পিছনে আসা না থামান তাহলে ওই যে ওইখানে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, দেখছেন তো? তাদের কাছে গিয়ে অভিযোগ করব যে আপনি আমার সাথে সোনাদানা ছিল সেগুলো চুরি করেছেন। বলুন, সেটা চাইছেন কি? এবার আর উপায় না দেখে প্রসাদ থেমে গেল। রুদ্র এগিয়ে চলল শ্মশানের দিকে। সমুদ্রের ধারে এসে পৌঁছে বসল বেশ কিছুক্ষণ। সমুদ্রটা আজ যেন আরও বেশি থমথমে। অমাবস্যার কালো রং যেন গাঢ় করে তুলেছে ফেনিল জলকে। চোখ বন্ধ করে রুদ্র নিস্তব্ধতাকে উপভোগ করছিল, কিন্তু সমুদ্রের শো শো শব্দ কেমন যেন ওর মাথার মধ্যে ঘূর্ণি তৈরি করছিল। রুদ্র যেন বশীভূত এক মোহে, কপালির মোহে। তার চোখের সামনে শুধু সাদা প্রস্ফুটিত মুখশ্রী, কপালে সিঁদুরের ফোঁটা, কালো আঁচল যেন এই অমাবস্যার অন্ধকারের থেকেও ঘোর কালো। কিন্তু কেন কপালি এতটা প্রভাবিত করল রুদ্রকে? কোনো অচেনা নারীর মোহে বা রূপে পাগল হয়ে যাওয়ার মতো ছেলে তো রুদ্র নয়। তবে কি? ঘণ্টাখানেক পেরিয়ে গেছে, কিন্তু কপালির দেখা পাওয়া যাচ্ছে না। রুদ্র উঠে দাঁড়ালো। হঠাৎ পায়ের তলায় খুব যন্ত্রণা বোধ করল। দেখল বালির মধ্যে পড়ে থাকা একটা ঝিনুক পায়ে আড়াআড়িভাবে গেঁথে গেছে, রক্ত পড়ছে। কিছুক্ষণ রুমাল দিয়ে চেপে রক্ত বন্ধ করার চেষ্টা করে সে, তারপর সেই রুমালটাই পায়ে বেঁধে নেয়। এবার কারো দেখা না পেয়ে রুদ্র ভাবল শ্মশানের ভিতর দিকে গিয়ে দেখলে কেমন হয়। গোটা শ্মশান চত্বর ঘুরতে লাগলো রুদ্র। নেশাগ্রস্তের মতো সে ঘুরছে। কত বিচিত্র এই শ্মশান! কোনো দিকে দাউ দাউ করে চিতা জ্বলছে, প্রিয়জনদের ভিড় কান্না, আবার অন্যদিকে একদম ফাঁকা নিস্তব্ধ ঘুটঘুটে অন্ধকার। রুদ্রর পা প্রায় ধরে এসেছে, না কোথাও দেখতে পাচ্ছে না। এবার চোখ পড়ল শ্মশানের ঠিক উল্টো দিকে, একটা ঘন জঙ্গল। ওখান থেকে একটা ক্ষীণ আগুনের শিখা দেখা যাচ্ছে। সেই দিকে ছুটল রুদ্র। পা আর চলছে না তার, তাও ওই আলো লক্ষ্য করে সে ছুটে চলল। সেই জঙ্গলের মধ্যে গাছপালার দেওয়াল সরিয়ে ঘন জঙ্গলে সে ঢুকে চলল। মনে মনে ভয়ও হচ্ছে, যদি বাঘ বা সেরকম কোনো হিংস্র পশু আক্রমণ করে। হঠাৎ দূরে দেখল যজ্ঞের শিখা আকাশ পর্যন্ত উঠে যাচ্ছে। আর একটু কাছে যেতেই দেখল তান্ত্রিক অচ্যুতানন্দ যজ্ঞের আগুনের সামনে বসে মন্ত্র পড়ছে জোরে জোরে। আর সেটা দেখেই রুদ্র একটা ঝোপের আড়ালে চলে গেল। তারপর আলগা করে মাথা তুলে তুলে দেখতে লাগলো। সামনে দেখল অচ্যুতানন্দ জোরে জোরে মন্ত্র পড়ে চলেছে, আর যজ্ঞের আগুনে কি সব ধুলো আর ঘি ঢালছে। আর সেই আগুনের লেলিহান শিখা আকাশচুম্বী হয়ে উঠছে। সামনের বাটির মতো মরার খুলিগুলোতে রক্ত ভরে ভরে রাখা আছে। প্রায় 10-12টা এরকম খুলি রাখা আছে। কি হবে অত রক্ত দিয়ে? হঠাৎ সে দেখল যে আরও একজন লাল বস্ত্র পরা লোক, মাথায় লম্বা লম্বা চুল, ওই রক্তগুলোকে একটা চুলাতে গরম করছে। রক্তগুলো ফুটছে টকবক করে। রুদ্র ওর এবার পেট গুলিয়ে বমি আসছে। এই কি ধরনের পৈশাচিক সাধনা? তারপর দেখল সেই রক্ত একটা পাত্রে ঢেলে সে জঙ্গলের ভিতরে এগোচ্ছে। কোথায় যাচ্ছে ও? রুদ্র ঝোপ থেকে আরেকটু মাথা তুলে দাঁড়ালো।
তারপর যা দেখতে পেল তাতে শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল। 3-4 জন লোক মিলে কপালীকে জোর করে ধরে রেখেছে। সে কেমন পাগলের মতো করছে, কি যেন শুকছে। রক্ত, এ কি চেহারা! তার গাটা যেন আরও সাদাটে হয়ে গেছে। চোখ দুটো থেকে যেন রক্ত উপচে পড়ছে। মাথার সিঁদুর এলোমেলো হয়ে গেছে, ভয়ঙ্কর দেখতে লাগছে। তারা সেই পাত্রের ফুটন্ত রক্ত কপালীকে খেতে দিচ্ছে। এবার রুদ্র থাকতে না পেরে ঝোপের থেকে বেরিয়ে আসে এবং চিৎকার করে বলে, কি হচ্ছে কি এসব? ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে, না হলে আমি আমি পুলিশে নিয়ে যাব। তান্ত্রিক অচ্যুতানন্দ রুদ্রকে দেখে ভীষণ চঞ্চল হয়ে উঠলেন। সাঙ্গপাঙ্গদের বললেন, এ কি, এ কোথা থেকে এলো? প্রসাদ, প্রসাদ কই? প্রসাদ, কে কোথায় আছিস? তোরা ওকে এখান থেকে শিগগিরই নিয়ে যা। কেন যাব? খবরদার, খবরদার কেউ এগোবে না। কপালী, কপালী চলে আসুন। চলুন, চলুন, আপনাকে নিয়ে যাব, আপনাকে নিয়ে যাব এখান থেকে। এত কিছুর মধ্যে কপালীর পরিবর্তন একেবারেই নজরে পড়েনি রুদ্রর। হঠাৎ কপালীর দিকে তাকিয়ে দেখল কপালী ওর পায়ের দিকে তাকিয়ে আছে। নিজের পায়ের দিকে তাকিয়ে রুদ্র দেখল ক্ষতে বাঁধা রুমালটায় শুকনো রক্তের দাগ আবার ভিজে উঠেছে। রক্তের ধারা বয়ে চলেছে পায়ের ক্ষত থেকে। সেদিক থেকে চোখ সরিয়ে আবার কপালীর দিকে তাকাতেই চোখ বিস্ফারিত হয়ে গেল রুদ্রর। কপালীর চোখ রক্ত জবার মতো লাল, রক্ত গড়িয়ে পড়ছে সেখান থেকে, আর সাদা দাঁত ধারালো ছুরির মতো আকার নিয়ে বেরিয়ে আসছে ওর মুখ থেকে। এক ঝটকায় অতগুলো লোককে সরিয়ে তীর বেগে দৌড়ে এসে রুদ্রর গলাটা কষে ধরে ঘাড়ের কাছে কামড় বসাতে যাবে, ঠিক সেই সময় জঙ্গলের ওই পাশ থেকে বেরিয়ে এসে প্রসাদ বলল, কপালী, এই দেখ, বলে আচমকা নিজের হাতের কবজিটা কেটে ফেলল। সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে দেখে কপালীর সঙ্গে সঙ্গে সেই দিকে গিয়ে ঝাঁপিয়ে পড়ে ওর ঘাড়ে কামড় বসিয়ে রক্ত চুষে খেতে লাগলো বিভৎসভাবে। আর প্রসাদ মৃত্যু যন্ত্রণায় বিকট চিৎকার করে উঠল। রুদ্রর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল এসব দেখে। হঠাৎ তান্ত্রিক অচ্যুতানন্দ ভীষণ চঞ্চল হয়ে উঠল এবং দিকবিদিক শূন্য হয়ে একটা ধারালো চেলা কাঠ নিয়ে কপালীর বুকের এপার ওপার করে ফেলল। তারপর সব কেমন যেন দুলতে লাগলো রুদ্র চোখের সামনে। জঙ্গল, আকাশ, কপালী, অচ্যুতানন্দ, সব। আর একটা প্রতিধ্বনি যেন কানে ভেসে আসছে, পথিক, তুমি কি পথ হারাইয়াছো? তুমি কি পথ হারাইয়াছো? তুমি কি পথ হারাইয়াছো? এরপর আর কিছু মনে ছিল না রুদ্রর। তখনই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গিয়েছিল। যখন জ্ঞান ফিরল তখন রিসর্টের ঘরে বিছানায়, সামনে বিপ্লব, পায়ের কাছে চেয়ারে অচ্যুতানন্দ তান্ত্রিক, চোখে মুখে তার ক্লান্তি বিষণ্ণতা ছেয়ে আছে। দরজার কোনায় রিসর্টের ম্যানেজার আর তার পিছনে তান্ত্রিকের চেলারা। রুদ্র বিপ্লবকে দেখে বলল, তুই কি করে? বিপ্লব রুদ্রকে ধরে পিঠে বালিশ লাগিয়ে বসালো। তারপর বলল, তোর মধ্যে যাবার সময় আমি আর রাজর্ষি একটা অস্বাভাবিক ভাব লক্ষ্য করেছিলাম। তাই মাঝ রাস্তা থেকে আমি ফিরে এলাম, ভাবলাম কোনো বাজে জুয়ারি মাতালের চক্করে পড়েছিস কিনা। রাজর্ষিকেও বলে রেখেছিলাম সেরকম হলেও আসতো, এখানকার পুলিশের সাথে যোগাযোগও করেছিল। এবার অচ্যুতানন্দের দিকে তাকিয়ে রুদ্র প্রশ্ন করল, যা দেখেছি তা এখনো ভুলতে পারিনি। কি দেখলাম আর কেনই বা দেখলাম? সত্যিটা কি বলবেন আমায়? তান্ত্রিক অচ্যুতানন্দ চেয়ারে এলানো পিঠ সোজা করে একটা বড় দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, ভ্যাম্পায়ার কথাটা শুনেছ কখনো? হ্যাঁ 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 হ্যাঁ, পড়েছি। মানে ওই কিছু গল্পে আর সিনেমায় ছাড়া নয়। কি পড়েছ আমি জানি না, তবে আমি পড়েছি এবং চর্চাও করেছি ইউরোপে গিয়ে বহুদিন। এ বড় জটিল বিদ্যা। তন্ত্র নিয়ে পড়াশোনা আমার আগেই জানা ছিল। এই নিয়ে পড়াশোনা করার পর আমার ভেতর ওই বিদ্যা প্রয়োগের লোভ জাগে। ভারতীয় পুরাণ ও তন্ত্রশাস্ত্র অনুযায়ী এদের বলে নরপিশাচ, মানে অর্ধ নর আর অর্ধ পিশাচ। কিন্তু অন্য পিশাচদের মতো এরা ভগবানের মন্ত্রে ভয় পায় না।
এরা মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদি স্থানে প্রবেশ করতে পারে। এদের সাথে থাকলে বোঝার উপায় নেই যে এরা আসলে মৃত, কিন্তু এরা শুধুমাত্র বছরে একবার আহার করে, তাও আবার মানুষের শরীরের ধমনীর টাটকা উষ্ণ রক্ত। এই কৈশিকী অমাবস্যা রাত্রিতে যখন ইহলোক আর পরলোকের সমস্ত জাগতিক ও অজাগতিক শক্তি জাগরিত থাকে, ঠিক তখন। আর বছরের বাকি সময় পশুর রক্তই পান করে থাকে। অমাবস্যার ঠিক 2 দিন আগে যে মানুষ এদের স্পর্শ করবে সেই এর শিকার। যেমন তুমি না জেনে ওকে স্পর্শ করেছিলে, তাই তুমিই ছিলে শিকার। রুদ্র একটু ভেবে বলল, কিন্তু আমি তো ওকে বাঁচাতে। হ্যাঁ জানি, ওরা সেই রকমই পরিস্থিতি তৈরি করে যাতে। তুমি স্বপ্ন দেখেছ নিশ্চয়ই। যা দেখেছ তা সেই দেখিয়েছে। এরা তার শিকারের মস্তিষ্কে প্রবেশ করে যা দেখাতে চায় সেটাই দেখতে পারে এই 3 দিন। রুদ্র অবাক। তাই হয়তো রুদ্র স্বপ্নে কপালীকে তার কল্পনায় কপালকুণ্ডলা ভাবত, আর তান্ত্রিককে ওর শত্রু। রুদ্র বলল, দেখুন, একেবারে যে অস্বাভাবিক লাগেনি তা নয়, কিন্তু ওনার প্রতি কেমন একটা টান অনুভব করেছিলাম। তাছাড়া ও কিন্তু আমায় কাল রাত্রে যেতে নিষেধও করেছিল। সেটাই তো, ওর মধ্যে 2টো সত্তা কাজ করত। সেখানেই ও বাকি নরপিশাচদের থেকে আলাদা। এটাও আমার সাধনারই ফল। কপালী ছিল এই শ্মশানের ওপারে বনডুলি বলে গ্রাম আছে। সেই গ্রামের এক সময়ের জমিদার বংশের ছেলে ত্রিলোক চাটুর্যের মেয়ে। ওদের আমি চিনতাম, কারণ আমি সেই গায়েরই বাসিন্দা। আমি খুব কম বয়সে তন্ত্রবিদ্যায় বেশ নামডাক করেছিলাম, তাই সকলে আমাকে শ্রদ্ধাও করত। তখন এই মেয়ে কিশোরী। তারপর আমি বিদেশ চলে যাই। যখন ফিরি তখন গ্রামে ঢোকার মুখেই একটা গাছে ওর মৃতদেহ ঝুলে থাকতে দেখি। তখন তার বয়স 20-21 হবে। আমি সেখানে থাকতেই ত্রিলোক চাটুর্যে আর তার বাড়ির লোকজন সেখানে পৌঁছয়। তখন জানতে পারি কোনো বেজাতের ছোকরার সাথে প্রেম সম্বন্ধে জড়িয়ে পড়েছিল সে। তা নিয়ে গায়ে অনেক অশান্তি। তাই ত্রিলোকবাবু মেয়েকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলেন, আর তখন মেয়ে অভিমানে আত্মহত্যা করে। এই সব শুনে আমার মনে লোভ জাগল। যে বিদ্যে আমি শিখেছি তা ওর উপর প্রয়োগ করলে কেমন হয়। মেয়েটাও বেঁচে থাকে আর আমার বিদ্যের পরীক্ষাও হয়ে যায়। এই প্রস্তাব দিতেই ত্রিলোক চাটুর্য রাজি হয়ে গেলেন। বললেন এমনিতেও ও মেয়ের লাশ ঘরে নিয়ে যাবেন না, মেয়ে অস্পৃশ্য হয়ে গিয়েছিল। তাই আমি যা করার করতে পারি। আমি তখন আমার বিদ্যের সর্বশক্তি লাগিয়ে তাকে পিশাচ সত্তা থেকে বাঁচিয়ে তুললুম। কিন্তু প্রকৃতির সাথে খেলা করাটা যে কি ঘোর পাপ তা বুঝলাম কিছুদিনের মধ্যেই। সেই মেয়ে যখনই সাধারণ মানুষ দেখতে পায় তার রক্ত শুষে খেয়ে নেয়। সেসব দেখে আমি আমার ভুল বুঝতে পারি। তারপর আমি আবার নতুন করে সাধনা শুরু করি, যাতে ওকে মানুষের রক্ত পান ত্যাগ করাতে পারি। 10-11 বছর ধরে কঠোর সাধনা চলতে থাকে। লোকজনের মুখ বন্ধ করা সার। তারা সত্যিটা জানত না। কপালী যে মৃত তাও কারোর ধারণা ছিল না। তাই সকলেই নানা কথা বলা বলি করত বলে আমি ওকে বিবাহ করি, আর ওই জঙ্গলের ভিতর নিয়ে গিয়ে সাধনার কাজ চালাতে থাকি। তারপর আমি ওকে অনেক আয়ত্তে আনি। সারা বছর পশুর রক্তে ও জীবন নির্বাহ করত, কিন্তু ওই কৈশিকী অমাবস্যায় মানুষের রক্ত পান করত। সেসব দেখে আমি আরও কঠিন সাধনা শুরু করি। মরা মানুষের রক্ত সংগ্রহ করে তা উত্তপ্ত করে ওকে পান করাতাম। তাতে ওর ক্ষুধা নিবৃত্তি হতো ঠিকই, কিন্তু আস্তে আস্তে ওর শক্তি ক্ষীণ হয়ে পড়েছিল, আর আগের সেই মানবিক সত্তা জেগে উঠেছিল। তাই ও যখনই তোমাকে ওর ব্যাপারে সাবধান করেছে সেটা ওর মানবিক সত্তার কারণে।
আর বাকি কাজ ওর পিশাচ সত্তা ওকে করতে বাধ্য করেছে। আমি ভাবলাম আমি সফল হয়ে গিয়েছি কাজে, কিন্তু সেদিন তোমাকে শিকার হিসেবে পেয়ে গেল। আমি চেষ্টা করেছিলাম অনেক তোমাকে আটকানোর, প্রসাদের প্রাণটাও গেল। পরিস্থিতির চাপে পড়ে আমি তখন যা করেছি তা হয়তো ঈশ্বরের ইচ্ছাতেই। মেয়েটা মুক্তি পেল, যে বহু বছর আগে মারা গিয়েছে। তাকে এইভাবে বাঁচিয়ে রেখে প্রকৃতিকে রুষ্ট করা, আর তাছাড়া নিষ্পাপ মানুষদের জীবন সংকটে রাখা মোটেই উচিত কাজ নয়। মেয়েটার প্রতি আমার এক অন্য মায়া তৈরি হয়েছিল। স্ত্রী বা কন্যা বা পিশাচ কোনোটাই নয়, কি যেন একটা মনের যোগসূত্র তৈরি হয়েছিল আমার আর কপালির মধ্যে। কপালি আমার দেওয়া নাম, ওর আসল নাম ছিল সুকন্যা। রুদ্র স্থির হয়ে শুনছে। না, শুধু রুদ্র নয়, সেখানে উপস্থিত সকলেই স্থির জড়বৎ। এদের মৃত্যু একমাত্র কষ্টাঘাতে অথবা আগুনে পুড়ে, তাছাড়া কোনোভাবেই নয়। যাকে তুমি ফিরে যাও, আমিও যাই। কপালের দেহটা গোড় দিতে হবে। রুদ্র বিছানা থেকে নেমে হতাশার গলায় বলল, যদি কোনো আপত্তি না থাকে, মানে একবার যদি দেখতে পেতাম, মানে যদি আপত্তি না থাকে তাহলে আর কি। তুমি যখন চাইছো তখন চলো আমার সাথে, তবে মন শক্ত করে দেখতে হবে। অপ্রাকৃতিকের নিষ্ঠুরতা সহ্য করার ক্ষমতা সবার থাকে না। রুদ্র বিপ্লব আর অচ্যুতানন্দের সাথে যখন শ্মশানে পৌঁছল, তখন দেখল মাটিতে কপালি নেই। এ যেন একখণ্ড পাথর। এই বুঝি পরিণতি? অমন সুন্দর মায়াময় একটি মেয়ে, চোখে মুখে যার মায়া রহস্য ছিল গত রাতেও, সে আজ পাথর। এও বুঝি হয়? রুদ্র চোখ বেয়ে জল পড়ছে, মুখের কথা নেই, কিভাবেই বা থাকবে? কপালের প্রস্তরিত রূপ তাকেও পাথর করে দিয়েছে। পাশে প্রসাদের চিতা সাজানো হচ্ছে। পুলিশ এসেছিল। পশুর আক্রমণ বলে ব্যাপারটা চাপা দেওয়া গেছে। রাজস্বীও কিছুটা সাহায্য করেছে ব্যাপারে। এবার রুদ্রর ফেরার পালা। এর শেষ পরিণতি আর সে চোখে দেখতে চায় না। সেই সময় লক্ষ্য করল পাথরখণ্ডের উপরের দিকে সিঁদুরের ফোঁটাটা তখনও জলজল করছে। বাড়ি ফেরার সময় সারা রাস্তা শুধু কপালির কথাই চিন্তা করে এসেছে সে। সারা জীবনই হয়তো বা করবে। এই যে ভোলার নয়, একটা কথাই শুধু ওর কানে আবার প্রতিধ্বনিত হয়ে উঠল, পথিক, তুমি কি পথ হারাইয়াছো? তুমি কি পথ হারাইয়াছো? তুমি কি পথ হারাইয়াছো? শুনছিলেন সুচরিতা ব্যানার্জির লেখা গল্প কপাল কুণ্ডলা। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আগামী সপ্তাহে ফিরে আসব এমনই কোনো জমজমাট গল্প নিয়ে।